প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায়ের বিগত বছরের বোর্ড প্রশ্ন বরিশাল এবং দিনাজপুর বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এই সৃজনশীল প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি পুরোটা ব্যাখ্যা আকারে বা পুরো উদ্দীপক আকারে এখানে এন্ট্রিগুলো দেওয়া আছে এবং এখান থেকে সাজিয়ে আমাদের প্রথমে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হবে এবং তারপর অবশ্যই আয় ও ব্যয় বিবরণী তৈরি করতে হবে। যখন আমরা দেখব আমাদের দ্বাদশ অধ্যায় থেকে ঠিক এই প্যাটার্নে একটা প্রশ্ন চলে এসেছে। এই প্যাটার্নে প্রশ্ন আসলে সাধারণত প্রথমে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে বলে এবং তারপর হয় আমাদের এখানে আয় উদ্বৃত্ত নির্ণয় করতে বলবে অথবা আমাদের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলবে। তো প্রথমে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক বা মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্ট সেটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করা। এখন প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করার জন্য প্রথমে আমাদের আগে বুঝতে হবে এখানে কোন কোন হিসাব প্রাপ্তি এবং প্রদানের কোন কোন অংশে যাবে। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বলা হয়েছে জনাব বশির একজন চাকরিজীবী, তিনি প্রতি মাসে 25,000 টাকা বেতন পান। তিনি যদি প্রতি মাসে 25,000 টাকা বেতন পান তাহলে এখানে আমাদের বাৎসরিক ইনকামটা বের করতে হবে, কারণ এখানে আমরা যাবতীয় যা যা হিসাব দেখতে পাচ্ছি বা যতগুলো হিসাবই আমরা তৈরি করব প্রত্যেকটাই হবে বাৎসরিক, অর্থাৎ বার্ষিক হিসাব আমাদের এখানে দেখাতে হবে। তাহলে মাসে যদি 25,000 টাকা বেতন পায়, 12 মাসে কত টাকা বেতন পাবে এটা আমরা বের করতে পারবো 25,000-এর সাথে 12 দ্বারা গুণ করে আমরা টোটাল বাৎসরিক হিসাবটা বের করতে পারবো। আবার দেখো এখানে বলা হয়েছে বছরে তিনি দুবার বোনাস পান এবং প্রত্যেকবারে 20,000 টাকা করে বোনাস পায়। দুইবার 20,000 টাকা করে বোনাস পায়, দুইবার বোনাস পাবে এবং প্রত্যেকবারে 20,000 টাকা করে। তাহলে তার টোটাল বোনাসের পরিমাণ দাঁড়াবে 20,000 গুণ 2 অর্থাৎ 40,000 টাকা। এটা ছিল তার বেতনের অংশ বা আয়ের অংশ। এবার আমরা পরবর্তী হিসাবগুলো দেখি। এখানে তার 1 তারিখের আর্থিক অবস্থাটা বোঝানো হয়েছে, অর্থাৎ 1 তারিখে তার হিসাবে কি কি উদ্বৃত্ত ছিল সেই পরিমাণটা দেওয়া আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথমে নগদ তহবিল ছিল, তারপর তার বাড়ির একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দেওয়া আছে, আসবাবপত্র, তৈজসপত্র, গহনা, এই প্রত্যেকটাই হলো তার জন্য সম্পদ। এবং লাস্টে যেটা বলা হয়েছে ব্যাংক ঋণ, এই ব্যাংক ঋণ হচ্ছে তার জন্য এক ধরনের দায়। তাহলে দেখো সম্পদের পরিমাণও দেওয়া আছে আবার দায়ের পরিমাণও দেওয়া আছে, দুইটাই কিন্তু দেওয়া আছে এবং এই অংশটা থেকে আমাদের পারিবারিক তহবিলটা নির্ণয় করতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো বলা হয়েছে তার সারা বছরে কি কি লেনদেন হয়েছে। এখানে যেমন প্রদান আছে আবার কিছু কিছু কিন্তু প্রাপ্তিও আছে। তাহলে দেখো প্রথমে বলছে খাদ্য সামগ্রী ক্রয়, তাহলে এটা যাবে আমাদের প্রদান অংশে, কারণ টাকা প্রদান করে আমরা ক্রয় করেছি। তারপর যাতায়াত ব্যয় হয়েছে। এবার দেখো বাড়ি ভাড়া থেকে আমরা আয় করেছি 24,000 টাকা, তাহলে এটা যাবে প্রাপ্তি অংশে, কারণ এখানে আমাদের আয় হয়েছে। তারপর দেখতে পাচ্ছি ডিপিএস এ জমা, যেহেতু টাকা জমা দিয়েছি সো এখানে আমাদের নগদ টাকা কমে যাচ্ছে, সো আমরা প্রদান করেছি। ঋণের সুদ প্রদান, এখানে যেহেতু বলাই আছে প্রদান করা হয়েছে তাই অবশ্যই এটা প্রদান সাইডে যাবে। পানি এবং বিদ্যুৎ খরচ, এটাও প্রদান করা হয়েছে। যত ধরনের ব্যয় এবং যত ধরনের খরচ আছে সাধারণত প্রত্যেকটাই খরচ বা প্রদান হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তারপর দেখতে পাচ্ছি আপ্যায়ন খরচ হয়েছে, চিকিৎসা খরচ, টেলিভিশন ক্রয়, পৌর কর প্রদান, ঋণ পরিশোধ, অর্থাৎ এই যে শুরুতে আমরা একটা ঋণের পরিমাণ দেখেছিলাম, এখন এই ঋণটা পরিশোধ করে দেওয়া হয়েছে 50,000 টাকা। কাপড় ক্রয় করা হয়েছে। এছাড়া এই সকল বিষয় হচ্ছে আমাদের প্রদানের অন্তর্ভুক্ত বিষয় এবং এটা ছাড়াও আমাদের একটা সমন্বয় বলে দেওয়া আছে। এখানে সমন্বয় বাবদ বলা আছে বিদ্যুৎ বিল বাবদ আমরা 2,000 টাকা বকেয়া রেখেছি। বিদ্যুৎ বিল এখানে যে পরিমাণটা দেওয়া আছে, যেমন এখানে বলা হয়েছে বিদ্যুৎ খরচ হয়েছে 8,000 টাকা, আমরা 8,000 টাকা অলরেডি পরিশোধ করেছি, এখনো 2,000 টাকা পরিশোধ করা হয়নি এবং এই 2,000 টাকা আমরা পরবর্তীতে পরিশোধ করব।
তাই এটাকে আমরা বকেয়া লিখছি এবং এই বকেয়াটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত দায় সাইডে দেখাতে হয়। এবার তাহলে আসি আমরা ক নাম্বার প্রশ্নে। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে পারিবারিক তহবিল নির্ণয় করো। পারিবারিক তহবিল নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হলো প্রারম্ভিক সম্পদ থেকে বিয়োগ করতে হয় প্রারম্ভিক দায়কে। তাহলে আমরা প্রারম্ভিক সম্পদগুলো দেখব এখানে কি কি আছে। যেমন দেখো এখানে অনেকগুলো সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে নগদ, বাড়ি, আসবাবপত্র, তৈজসপত্র, গহনা। তাহলে প্রথমে একে একে আমরা লিখি নগদ, তারপরে আছে বাড়ি, তারপরে আছে আসবাবপত্র, তারপরে আছে তৈজসপত্র এবং সবার শেষে আছে গহনা। এই কয়েকটা হচ্ছে তার জন্য সম্পদ এবং এই সম্পদগুলো যোগ হবে, এখান থেকে বাদ যাবে দায়। দায়ের পরিমাণ এখানে একটাই বলা আছে, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে একে একে আমরা সবগুলোর ব্যালেন্স বসাবো। নগদ আছে 30,000 টাকা, বাড়ি আছে 15 লক্ষ টাকা। তাহলে নগদের পরিমাণ 30,000, বাড়ি আছে 15 লক্ষ টাকা। এরপর আসবাবপত্রের পরিমাণ আছে 80,000, তৈজসপত্র 25,000। তাহলে আসবাবপত্র আছে 80,000, তৈজসপত্র 25,000 এবং সবার শেষে গহনার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 2,50,000 টাকা। তাহলে গহনা 2,50,000 টাকা। ব্যাংক ঋণের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 3 লক্ষ টাকা। তাহলে ব্যাংক ঋণ 3 লক্ষ টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখব আমাদের মোট সম্পত্তির পরিমাণটা ঠিক কত। তাহলে আমরা 30,000 টোটাল যদি আমরা সম্পদের পরিমাণ বের করি, এখানে আমরা আমাদের মোট সম্পত্তির পরিমাণ দেখতে পাচ্ছি 18,85,000 টাকা এবং এই 18,85,000 টাকা থেকে যদি আমরা 3 লক্ষ টাকা বিয়োগ করি তাহলে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 15,85,000 টাকা। 15,85,000 টাকা এখানে আমাদের টোটাল পারিবারিক তহবিলের পরিমাণ। এবার চলে যাব আমাদের পরবর্তী হিসাবে। পরবর্তী হিসাবে বলা আছে পারিবারিক সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। পারিবারিক সমাপনী নগদ তহবিলের পরিমাণ। সমাপনী নগদ তহবিলের পরিমাণ আমরা সাধারণত প্রাপ্তি প্রদান হিসাব থেকেই পেয়ে থাকি। তার মানে এখানে আমাদের ইনডাইরেক্টলি প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। এখানে সরাসরি বলা হয়নি প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করো, কিন্তু আমাদের ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে, অর্থাৎ সমাপনী নগদ তহবিল এটা আমরা সাধারণত প্রাপ্তি প্রদান হিসাব থেকেই পেয়ে থাকি। সো এটা দেখা মাত্রই আমরা বুঝে ফেললাম যে এখানে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাবের ছকটা আমরা সবাই জানি। এখানে এই বাম সাইডে থাকবে প্রাপ্তি সমূহ, অর্থাৎ যেই বিষয়গুলো থেকে আমরা প্রাপ্ত টাকা পেয়েছি সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো এবং ডান সাইডে আমরা সকল প্রদান সমূহ নিয়ে আসবো। এখানে থাকবে সবগুলো প্রদান। তাহলে এবার আমরা একটু প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন থেকে আমরা দেখব কোন কোন হিসাব যাবে প্রাপ্তিতে এবং কোনটা যাবে প্রদানে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নগদ তহবিল দেওয়া আছে। আমাদের সাধারণত প্রাপ্তি প্রদান হিসাবটা শুরু করতে হয় প্রারম্ভিক হাতে নগদ থেকে। এখানে আমরা প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ দেখতে পাচ্ছি 30,000 টাকা। তাহলে এখান থেকে আমরা আমাদের প্রাপ্তি প্রদান হিসাবটা শুরু করব এবং প্রাপ্তি অংশটা শুরু করব। প্রাপ্তি অংশে প্রথমে হাতে নগদ 30,000 টাকা, তারপর এখানে আমরা বেতন দেখতে পাচ্ছি, বেতন মাসে 25,000 টাকা। তাহলে আমাদের 12 মাসে কত হয় সেটা বের করতে হবে। আবার এখানে আমরা বোনাস দেখতে পাচ্ছি, বোনাস পায় 2 বার, অর্থাৎ একবারে যদি 20,000 পায়, বোনাস 2 বারে 40,000 টাকা। এছাড়াও এই সারা বছরের লেনদেন থেকে আমরা একটা প্রাপ্তি পাচ্ছি, সেটা হলো বাড়ি ভাড়া থেকে আয় করেছে 24,000 টাকা। বাড়ি ভাড়া থেকে আয় হয়েছে 24,000 টাকা। তাহলে এটাও কিন্তু আমাদের এক ধরনের আয়, বা এটাকে আমরা প্রাপ্তি হিসাবে লিখতে পারি। তাহলে দেখো প্রাপ্তি হিসাবে কি কি আসবে, নগদ তহবিল আসবে 30,000 টাকা, তারপর বেতন প্রাপ্তি আসবে 3 লক্ষ টাকা, বোনাস প্রাপ্তি আসবে 40,000, কারণ 20,000 টাকা করে 2 বার
পাওয়া গেছে, তাই টোটাল 40,000 এবং বাড়ি ভাড়া আয় সরাসরি দেওয়া ছিল 24,000 টাকা। এবার আসি আমরা প্রদান সাইডে। আমরা প্রদানে শুধুমাত্র এই অংশটাই নিয়ে আসব। এই অংশটাই অর্থাৎ সারা বছর ধরে যা যা লেনদেন করেছে সেই অংশটাই আমরা প্রদানে নিয়ে আসব। শুধুমাত্র দেখব এখানে কোনো আয়ের অংশ আছে কিনা। যেমন এখানে আমরা একটা আয় দেখতে পেয়েছি, বাড়ি ভাড়া থেকে আয়। তাহলে এই বাড়ি ভাড়া থেকে আয় অলরেডি আমরা প্রাপ্তি হিসাবের মধ্যে বা প্রাপ্তি সমূহের মধ্যে বসিয়ে ফেলেছি, তাই এটাকে আর আমরা প্রদান সাইডে বসাবো না। এই বাড়ি ভাড়া আয় বাদ দিয়ে বাকি যাবতীয় যা যা লেনদেন হয়েছে, দেখো প্রত্যেকটাই কিন্তু প্রদান নির্দেশ করছে, অর্থাৎ টাকা প্রদানের মাধ্যমে লেনদেনগুলো হয়েছে এই বিষয়টাকেই নির্দেশ করছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয়, তারপর আছে যাতায়াত ব্যয়, ডিপিএস এ জমা, ঋণের সুদ প্রদান, তারপর আছে পানি ও বিদ্যুৎ খরচ, আপ্যায়ন খরচ, চিকিৎসা খরচ, টেলিভিশন ক্রয়, তারপর আছে পৌর কর প্রদান, ঋণ পরিশোধ, কাপড় ক্রয় এবং এটার সাথে যেহেতু সমন্বয় বলে দেওয়া আছে, সমন্বয়টাকে সাধারণত আমরা প্রাপ্তি প্রদান হিসাবে দেখাই না, এটা আমরা পরবর্তীতে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার সময় অ্যাডজাস্ট করে থাকি। তাহলে এবার আমরা দেখি আমাদের প্রদান সাইডে কি কি আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয় 90,000 টাকা, যাতায়াত ব্যয় 4,000 টাকা, ডিপিএস এ জমা করা হয়েছে 1,20,000 টাকা, ঋণের সুদ প্রদান করা হয়েছে 3,500, পানি এবং বিদ্যুৎ খরচ হয়েছে 8,000 টাকা, আপ্যায়ন খরচ হলো 7,000, চিকিৎসা খরচ 12,000, টেলিভিশন ক্রয় করা হয়েছে 45,000, পৌর কর প্রদান করা হলো 1,700, ঋণ পরিশোধ করা হলো 50,000 এবং সবার শেষে কাপড় ক্রয় করা হয়েছে 6,000। এবার আমাদের ব্যালেন্সিং করার পালা এবং আমাদের সমাপনী নগদ তহবিল নির্ণয় করার পালা। তাহলে প্রথমে আমরা প্রাপ্তি অংশে দেখব। প্রাপ্তি অংশটাই বড়, আমরা এখানে ব্যালেন্সগুলো দেখেই কিন্তু বুঝতে পারছি প্রাপ্তি অংশটাই সবচেয়ে বেশি বড়। তাহলে প্রাপ্তি অংশের ব্যালেন্সটা আমরা করে ফেলবো। টোটাল যোগফল দাঁড়াচ্ছে 3,94,000 টাকা। 3,94,000 টাকা এখানেও ঠিক ব্যালেন্স হবে এবং এখানেও আমরা 3,94,000 টাকা লিখে ব্যালেন্সিং করে ফেলবো। এবার এই যে এই 90,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত যতগুলো প্রদান হয়েছে সবগুলো প্রদানের যোগফল 3,94,000 টাকা থেকে বিয়োগ করা হলে আমরা ফাইনালি এখানে 46,800 টাকা পাচ্ছি। এই 46,800 টাকা হলো আমাদের সমাপনী নগদ তহবিল, অর্থাৎ বছর শেষে আমাদের হাতে এখনো 46,800 টাকা অবশিষ্ট আছে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের খ নাম্বারে করা হয়েছিল, সমাপনী নগদ তহবিল কত। তাহলে এবার আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্যের আলোকে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। তাহলে এখন আমাদের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। তো নর্মালি যেহেতু আমরা প্রাপ্তি প্রদান হিসাব অলরেডি করেই ফেলেছি, আমরা এই প্রাপ্তি প্রদান হিসাব থেকেই আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবো। তাহলে প্রাপ্তি প্রদান হিসাব দেখে আমরা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। প্রথমে আমরা দেখি এখানে আমাদের প্রাপ্তি থেকে কি কি টাকা আয় হয়েছে। যেমন এই তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি। বেতন প্রাপ্তি হয়েছে 3 লক্ষ টাকা, বোনাস প্রাপ্তি হয়েছে 40,000 এবং বাড়ি ভাড়া থেকে আয় করা হয়েছে 24,000। এই তিনটা আমাদের আয়ের অংশ। তাহলে তিনটা আয়কে আমরা একসাথে লিখে টোটাল আয়ের পরিমাণ বের করব 3,64,000 টাকা। তাহলে এখানে আমরা মোট আয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 3,64,000 টাকা। এবার এই মোট আয় থেকে আমাদের ব্যয়গুলো বাদ দিতে হবে। তাহলে এখন আমরা দেখব আমাদের কি কি পরিমাণ ব্যয় আছে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয়, এটা আমাদের জন্য একটা খরচ বা ব্যয়। তারপর দেখতে পাচ্ছি যাতায়াত ব্যয়, এরপর ডিপিএস এ জমা, এটা কখনোই ব্যয় নয়, কারণ এটা ভবিষ্যতে আমাদেরকে সুবিধা প্রদান করে, তাই এটা একটা সম্পদ। এরপর আছে ঋণের সুদ প্রদান, এটা অবশ্যই একটা ব্যয়, কারণ ঋণের সুদ প্রত্যেক মাসেই প্রদান করতে হয়।
তারপর আছে পানি এবং বিদ্যুৎ খরচ। পানি এবং বিদ্যুৎ খরচের সাথে আমাদের এখানে একটা সমন্বয়ের কথা বলা ছিল, তাই অবশ্যই সেই সমন্বয়টাকেও আমাদের এখানে নিয়ে আসতে হবে। আপ্যায়ন খরচ, চিকিৎসা খরচ, যেহেতু এগুলোর সাথে খরচ কথাটা বলাই আছে, আমরা এটা দেখেই বুঝতে পারবো এটা অবশ্যই একটা ব্যয়। টেলিভিশন ক্রয় কখনো ব্যয় হবে না, কারণ টেলিভিশন ক্রয় করলে আমাদের সম্পদের পরিমাণটা বৃদ্ধি পায়, তাই টেলিভিশন ক্রয় এটা হয়ে যাবে সম্পদ। তারপর চলে যাই পৌর কর প্রদান। পৌর কর প্রদান এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের ব্যয়, কারণ এটা প্রত্যেক মাসে মাসে দিতে হয়। ঋণ পরিশোধ, এটা আমাদের ব্যয় হবে না, কারণ এই ঋণ পরিশোধ বলতে দায়ের পরিমাণটাকে হ্রাস পাওয়াকে বোঝানো হয়েছে, অর্থাৎ দায় এখানে কমে যাচ্ছে, এখানে কোনো ব্যয় বোঝানো হয়নি। ঋণটা আমরা কিন্তু প্রতিনিয়ত পরিশোধ করি না, দেখা যায় নির্দিষ্ট একটা সময় শেষে আমরা এটাকে পরিশোধ করি, তাই এটাকে আমরা ব্যয় বলতে পারবো না। সবার শেষে আছে কাপড় ক্রয়। সাধারণত কাপড় কিন্তু আমাদের প্রায় রেগুলারই ক্রয় করার প্রয়োজন পড়ে, তাই কাপড় ক্রয়কে আমরা ব্যয় বলতে পারি। তাহলে এই যে টিকমার্ক দেওয়া যে বিষয়গুলো, এই প্রত্যেকটাই যাবে আমাদের ব্যয় হিসাবের মধ্যে। এখন তাহলে দেখি আমরা ব্যয় হিসাবগুলো কিভাবে লিখব। প্রথমে খাদ্য সামগ্রী ক্রয়, এটা 90,000 টাকা, প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটাই এখানে আমাদের নর্মালি বসে যাবে। শুধুমাত্র একটা আছে যেই হিসাবটার সাথে সমন্বয় যুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যাতায়াত ব্যয় আছে 4,000, ঋণের সুদ প্রদান করা হয়েছে 3,500, পানি এবং বিদ্যুৎ খরচ, অলরেডি আমরা পানি এবং বিদ্যুৎ খরচ পরিশোধ করেছি 8,000 টাকা, এবং এখনো আমাদের বকেয়া আছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা কিন্তু আমাদের এই বছরেরই একটা হিসাব, এবং 2,000 টাকাও আমাদের এখানে পরিশোধ করতেই হবে। তাই আমরা টোটাল এখানে পানি এবং বিদ্যুৎ খরচ বাবদ দেখাবো 10,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি আপ্যায়ন খরচ আছে 7,000 টাকা, চিকিৎসা খরচ 12,000 টাকা, পৌর কর প্রদান 1,700, এবং সবার শেষে ব্যয়ের পরিমাণ আছে কাপড় ক্রয় 6,000 টাকা। তাহলে দেখো টোটাল আমরা যদি ব্যয়ের পরিমাণটা নির্ণয় করি, এখানে আমাদের টোটাল ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1,34,200 টাকা। তাহলে দেখো আমরা দেখি বুঝতে পারছি আমাদের আয়ের পরিমাণটাই বেশি ব্যয়ের পরিমাণের চেয়ে। যখন আয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণের চেয়ে বেশি হয়, সেটাকে আমরা লিখে থাকি আয় উদ্বৃত্ত, এবং যদি এখানে ব্যয়ের পরিমাণটা বেশি আসতো তাহলে সেটাকে আমরা লিখতাম ব্যয় উদ্বৃত্ত অথবা আয় ঘাটতি। তাহলে এখানে যেহেতু উদ্বৃত্ত আসছে, আমরা টোটাল আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দেওয়ার ফলে আমাদের আয় উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াচ্ছে 2,29,800 টাকা। তাহলে দেখো প্রথমে আমরা এই সৃজনশীলে দেখলাম কিভাবে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করতে পারি, তারপর আমরা দেখলাম কিভাবে আমরা সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে পারি প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে, এবং সবার শেষে আমরা দেখলাম কিভাবে আমরা আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে পারি। আশা করছি এই পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।